আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার, চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের 1 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে এ অধ্যায়ের যত প্রকার বেসিক আছে, যত নিয়মকানুন আছে, সব কিছু একেবারে হাতে কলমে তোমাদেরকে বোঝাবো। ধারাবাহিক ক্লাসের মধ্যে একেবারে বেসিক থেকে প্রিমিয়াম লেভেলের যত ম্যাথ আছে, সব ম্যাথের সমাধান তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব। কিন্তু শর্ত হচ্ছে প্রতিটি ক্লাস একেবারে সম্পূর্ণ দেখো, 1 সেকেন্ডও টানা যাবে না। সবগুলো ক্লাস দেখে নিলে এ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যে ম্যাথই আসুক না কেন, ওই ম্যাথের সমাধান তুমি পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। শুরুতে আমরা জেনে নিব এ অধ্যায়ে কী কী নামে অঙ্ক থাকতে পারে। এটা আমি প্রথমে তোমাদেরকে বোঝাবো, তারপর যে ওয়ার্কিংয়ের প্রয়োজন এগুলা দেখে তোমরা একদম চিন্তা করবে না, আমি একেবারে সহজে বোঝাবো। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই তোমাদের কাছে মনে হবে এতক্ষণ আমি তোমাদেরকে আলোচনা করে যা বুঝিয়ে দিয়েছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এই বেসিক এবং নিয়মকানুন আলোচনা হয়ে গেলে 3টা অঙ্কের সমাধান আজকের ক্লাসে আমি বোঝাবো। আচ্ছা, তাহলে বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। কী নামে অঙ্ক থাকতে পারে? পরীক্ষায় আমাদেরকে ম্যাথ সমাধান করার জন্য বলা হবে অ্যাবজর্পশন কোস্টিং, ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেক্ট কোস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট করার জন্য। 3 নম্বরে বলা হতে পারে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অ্যাবজর্পশন কোস্টিং, ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেক্ট কোস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মূলত এই 3টা অঙ্কের সমাধান করার জন্য আমাদেরকে বলা হবে। এবং তোমরা জেনে নাও ভেরিয়েবল কোস্টিংয়ের আরও একটা নাম হচ্ছে ডিরেক্ট কোস্টিং, মানে দুইটাই এক, বলতে পারো সমার্থক শব্দ। এই গেল একটা। 2 নম্বর তথ্য, এখানে আমি কিছু নাম লিখে রেখেছি, কিন্তু কেন? আসলে এ অধ্যায়ের মূল বিষয়গুলো, ম্যাথগুলো ভালো করে বোঝার জন্য এই বিষয়গুলোই আগে জানতে হবে। এটা হলো বেসিক। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, কারখানায় যে কোনো কিছু উৎপাদন করা হয়, উৎপাদন করার জন্য কি কি লাগে? আমি ধরে নিলাম এখন পর্যন্ত তুমি কিছুই জানো না। আমি জানি তুমি ধারণা করতে পারবে যে কারখানায় কোনো কিছু উৎপাদন করার জন্য 1 নম্বরে মেটেরিয়াল অথবা কাঁচামালের প্রয়োজন, মেটেরিয়ালের বাংলা অর্থ কাঁচামাল। 2 নম্বরে লেবার অথবা শ্রমিকের প্রয়োজন যারা কাজ করবে। 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরিব্যয়ের প্রয়োজন। তাহলে কারখানা উপরিব্যয় কি? এই যে কারখানায় কোনো কিছু উৎপাদন করা হবে, কারখানায় বিদ্যুৎ খরচের প্রয়োজন আছে, জ্বালানি খরচের প্রয়োজন আছে, কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস দেখতেছো তারা জানো যে যন্ত্রপাতি স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, আবার স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নাম অবচয়, যন্ত্রপাতির অবচয় এটাও ব্যয়ের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে কারখানা উপরিব্যয়, মানে কোনো কিছু উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হয়, যে ব্যয়টা উৎপাদনের সাথে জড়িত। কেন আমি এই বিষয়টা আগে তোমাদের বোঝালাম, এটা তোমরা ক্লাসের শেষে বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এই আলোচনা। আপাতত তোমরা শুধু এতটুকু জেনে নাও যে উৎপাদনের সাথে মেটেরিয়াল বা কাঁচামাল এই ব্যয়টা হয়ে থাকে, এই ব্যয়টা উৎপাদনের সাথে সম্পর্কিত। 2 নম্বরে লেবার অথবা শ্রমিক। 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরিব্যয়। তোমরা তো বুঝতে পেরেছ এটা উৎপাদনের সাথে সম্পর্কিত। ওকে, ব্যয় আবার 2 ধরনের। একটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলের বাংলা অর্থ পরিবর্তনশীল। আরেকটা হচ্ছে ফিক্সড, মানে স্থায়ী, যে ব্যয়টা সবসময় একই থাকে। আবার যে ব্যয়টা পরিবর্তন হয় এটা হলো ভেরিয়েবল। যে ব্যয়টা সবসময় একই থাকে, কোনো পরিবর্তন হয় না, এটা হলো ফিক্সড। আবার কিছু ব্যয় এরকম থাকতে পারে যে ব্যয়ের মধ্যে ভেরিয়েবলও আছে ফিক্সডও আছে, একসাথে সেটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপর কিছুক্ষণ পরে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তখন এই ধারণাটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা মনে রেখো। অঙ্কের সমাধান করার জন্য 3টা ওয়ার্কিং প্রথমে চিন্তা করতে হবে, 3টা ওয়ার্কিং করতে হবে। 1 নম্বরে ধরে নাও এটার নাম হচ্ছে ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। 2 নম্বরে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। 3 নম্বরে
ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড। সব কিছু যে তোমাদের এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই। আমি এখন যা বলি তোমরা শুনবে, যা দেখাই তোমরা দেখবে, কিন্তু 2-3টা ক্লাস যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না যেগুলো প্রয়োগ করে কতটা সহজে অঙ্কের সমাধান করা যায়। এক এক করে আমি যাচ্ছি। অঙ্কের মধ্যে দেখতে হবে যে সেলস ইউনিট মানে কি পরিমাণ বিক্রয় করা হয়েছে, এটার তথ্য আছে কিনা, ওপেনিং ইনভেন্টরি তথ্য আছে কিনা, প্রোডাকশনের বাংলা অর্থ উৎপাদন, এই উৎপাদনের তথ্য আছে কিনা, কি পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে, এন্ডিং ইনভেন্টরি বাংলা অর্থ সমাপনী মজুত, অর্থাৎ বছর শেষে কি পরিমাণ মজুত পণ্য বাকি আছে। এখন আমি তোমাদের একটু সহজে বুঝাই। উদাহরণস্বরূপ তোমরা লক্ষ্য করো যে ওপেনিং ইনভেন্টরি কোনো একটা ব্যবসার প্রতিষ্ঠানে ধরে নেওয়া আছে 5 ইউনিট ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত। তারপর আরও 10 ইউনিট উৎপাদন করা হয়েছে, এখানে আমি মাইনাস দিলাম। এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত দেখা গেল বছরের শেষে আছে 3 ইউনিট। এখন তোমরা লক্ষ্য করো কোনো একটা ব্যবসার প্রতিষ্ঠানে ওপেনিং ইনভেন্টরি মানে একেবারে প্রথম থেকেই যেটা মজুত ছিল 5 একক বা 5 ইউনিট, আরও উৎপাদন করা হয়েছে 10 ইউনিট, তাহলে থাকার কথা 15 ইউনিট। আছে কত ইউনিট? 3 ইউনিট। তো 15 থেকে 3 বাদ দিলে বাকি 12 ইউনিট কোথায় গেল? বাকি 12 ইউনিট বিক্রি করা হয়েছে, মানে সেলস ইউনিট, অর্থাৎ 12 ইউনিট বিক্রি করা হয়েছে। টোটাল 15 ইউনিট থেকে 12 ইউনিট বিক্রি করা হয়েছে, এই জন্য 3 ইউনিট এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ রয়ে গেছে। আমি তোমাদের সূত্রটা বোঝালাম যেটা হলো কিভাবে, কিন্তু কিছু অঙ্কের মধ্যে দেখা যাবে সেলস ইউনিট আছে, ওপেনিং ইনভেন্টরি আছে, প্রোডাকশন আছে, এন্ডিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া নেই। তখন বাহির করব কিভাবে? এই তথ্যটার মাধ্যমে, এই সূত্রটার মাধ্যমে বাহির করব। উদাহরণস্বরূপ আমি এখন ধরে নিলাম যে এন্ডিং ইনভেন্টরি 3 ইউনিট, এটা দেওয়া নেই। এটা এখন আমরা বাহির করব কিভাবে? আচ্ছা, তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো, আমি এখানে একটা সূত্র সাজিয়ে নেই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন আমি লিখে নিলাম এখানে যে সেলস ইউনিট আছে, সেলস ইউনিটটাকে এস দ্বারা প্রকাশ করলাম, ওপেনিং ইনভেন্টরি এটাকে ও দ্বারা, প্রোডাকশনকে প্লাস দিলাম, প্রোডাকশনকে পি দ্বারা, তারপর এন্ডিং ইনভেন্টরি, এই এন্ডিং ইনভেন্টরি যেটা এটাকে ই দ্বারা প্রকাশ করলাম। আমার বর্তমান অঙ্কটার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে সেলস ইউনিট আমি এখানে টোটাল কত পেয়েছিলাম? 12। আচ্ছা, সেলস ইউনিট আমি এখানে বসালাম 12, ওপেনিং ইনভেন্টরি আছে এখানে 5, বসালাম 5, প্লাস প্রোডাকশন আছে এখানে 10, বসালাম 10, ধরে নিলাম এন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই, মাইনাস ই অবস্থায় রাখলাম। এখন এইটা থেকে কি ই এর মানটা বের হবে? অবশ্যই বের হবে। কিভাবে এটা? এই যে দেখো, এই হলো সমান, মাইনাসের ইটা আমি প্লাসের ই করে সমানের এই ডান থেকে বাম দিকে নিয়ে আসলাম। 5 আর 10 সমানের ডানে থাকে 15, 5 আর 10 15, আর প্লাসের যে 12 আছে না, প্লাসের 12টা মাইনাসের 12 করে আমি এখানে নিয়ে আসলাম। অবশেষে ই এর মান এখানে বের হবে 3। তাহলে তো আমি 3টা পেয়ে গেলাম, 3টা পেয়ে গেছি না? অর্থাৎ এই সূত্রটার মাধ্যমে তুমি এখানে যে কোনোটার মান বাহির করতে পারো। আর এই তথ্যটার জন্য তোমাকে সবসময় এই সূত্রের সাহায্যই নিতে হবে। আমি আশা করছি এতটুকু ক্লিয়ার। ওকে, এটা গেল 1 নাম্বার ওয়ার্কিং। এবার আসো 2 নাম্বার ওয়ার্কিং, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এই যে উপরে প্রোডাকশন আছে না, প্রোডাকশনের আরও একটা নাম আছে, প্রোডাকশনের আরও একটা নাম ম্যানুফ্যাকচারিং, সমার্থক শব্দ। প্রোডাকশন মানে উৎপাদন, ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন, কিন্তু কি বলা হয়েছে? ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট। পার ইউনিট মানে প্রতি ইউনিটে, কোস্ট মানে ব্যয়, প্রতি ইউনিটের ব্যয়, উৎপাদনের প্রতি ইউনিটের ব্যয়। এখন উৎপাদনের সাথে কোন কোন ব্যয় সম্পর্কিত এটা তো আমার জানা নেই। তোমরা যাতে এটা বলতে পারো না যে এটা তো আমার জানা নেই, যার কারণে আগেই আমি তোমাদেরকে বলে দিয়েছি যে উৎপাদনের সাথে 3টা ব্যয় সম্পর্কিত। কি সেটা? মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে নিশ্চয়ই এটা তোমাদের জানা আছে। আচ্ছা, মেটেরিয়াল এটা সব সময় পরিবর্তনশীল, লেবারও পরিবর্তনশীল, কিন্তু ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটার 2টা পার্ট। ফ্যাক্টরি ওভারহেডের একটা পার্ট হচ্ছে ভেরিয়েবল, আরেকটা পার্ট হচ্ছে ফিক্সড। তাহলে আমাদেরকে টোটাল 4টা হিসাব নিতে হবে। কিভাবে? একটা মেটেরিয়াল, একটা লেবার, ফ্যাক্টরি ওভারহেড, একটা হলো ভেরিয়েবল, আরেকটা হলো ফিক্সড।
এখন তোমরা লক্ষ্য করো, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম এই অধ্যায় থেকে 3টা নিয়মের অঙ্কের সমাধান করতে হবে। প্রয়োজনে আমি আবার দেখাবো। একটার নাম হচ্ছে অ্যাবজর্পশন কোস্টিং, আরেকটার নাম হচ্ছে ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেক্ট কোস্টিং, আরেকটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রধানত তোমরা ধরে নাও অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং বা ডিরেক্ট কোস্টিং সমাধান করলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা আরও সহজে পারা যায়। এখন অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং বা ডিরেক্ট কোস্টিংয়ে এই দুইটার জন্য এই ওয়ার্কিংটা যে কোনো অঙ্কের মধ্যে আমাদের করে নিতে হবে। মেটেরিয়াল যেটা ডিরেক্ট মেটেরিয়াল বা মেটেরিয়ালে কি মেটেরিয়াল, এইটার প্রতি ইউনিটের ব্যয় কিন্তু 1 ইউনিটে কী পরিমাণ ব্যয়, এইটা অ্যাবজর্পশন আর ভেরিয়েবল যেটা আছে এই প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশনেও যাবে, ভেরিয়েবলও যাবে। ডিরেক্ট লেবারের টাকা অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতেই যাবে। ফ্যাক্টরি ওভারহেড একটা ভেরিয়েবল একটা ফিক্সড, কিন্তু ভেরিয়েবল যেটা এটা উভয়টাতে যাবে, আর ফিক্সডের যেটা এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। এটা হলো পার্থক্য। বিষয়টা কি একেবারে ক্লিয়ার? আরও সহজে যদি বলি, প্রথম যে 3টা এটা দুইটাতেই যায়, শুধুমাত্র শেষেরটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যায়, ভেরিয়েবলে যায় না। তারপর আমি টাকাটা যোগ করব, যোগ করার পরে এটা আমি কোথায় প্রয়োগ করব এটা আমি ধারাবাহিক ক্লাসে বোঝাবো। তবে এতটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা বিগত বছরের আমার শিক্ষার্থীরা ছিলেন তারা ভালো রেজাল্টে পাশ করেছে, তারা আমার ক্লাস সহজে বুঝেছে, সুতরাং এই অভিজ্ঞতা আমার আছে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। বোঝার গ্যারান্টি আমি দিচ্ছি বা বোঝানোর দায়িত্ব আমার ইনশাল্লাহ। 3 নম্বর যে ওয়ার্কিং, ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করতে হয়। একটা উদ্দীপক তোমাকে দেওয়া হবে, উদ্দীপকের মধ্যে যে যে তথ্যগুলো দেওয়া থাকবে, একটা হলো প্রোডাকশন, কী পরিমাণ উৎপাদন হয়েছে, আরেকটা হচ্ছে ফিক্সড কোস্ট পার ইউনিট। দেওয়া না থাকলে তোমাকে বাইর করতে হবে ফিক্সড কোস্ট পার ইউনিট, এটা দেওয়া না থাকলে বাইর করতে হবে। আরেকটা অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, এরকম দেওয়া থাকবে। এখন তোমরা এই জায়গায় লক্ষ্য করো, আমি কিছু বিষয় তোমাদের লিখে বোঝাই। কোনো একটা অঙ্কের মধ্যে মনে করো প্রোডাকশন আছে এই জায়গায় 12,000, প্রোডাকশন আছে 12,000 ইউনিট। তারপর অঙ্কটার মধ্যে ফিক্সড কোস্ট পার ইউনিট আছে, প্রতি ইউনিটের ব্যয় ধরে নিলাম 4 টাকা করে। এখন যেহেতু প্রোডাকশন আর ফিক্সড কোস্ট পার ইউনিট দুইটা গুণ করতে হবে, তাহলে দুইটা আমি এখানে গুণ করব। গুণ করলে কত হবে? 4 12 48,000। আবার অঙ্কটার মধ্যে ধরে নিলাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, উদাহরণস্বরূপ এটা ধরে নিলাম টোটাল দেওয়া আছে 50,000। আমি এখন এইখানে লিখলাম 50,000। প্রোডাকশন আর ফিক্সড কোস্ট পার ইউনিট আমি গুণ করেছি 48,000। এই গুণফল থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিয়োগ করতে হবে। তাহলে আমি বিয়োগ করতেছি, এটা যদি বিয়োগ করি 48,000 এটা হলো প্লাসের, 50,000 এটা মাইনাসের। বিয়োগ করলে তো দেখা যাচ্ছে এখানে মাইনাসের টাকা, মাইনাসের 2,000 চলে আসে, তাই না? যেহেতু এখানে মাইনাসের 2,000 চলে আসছে, তো এটা কিন্তু কম হয়ে গেল। কম হয়ে যাওয়ার মানে হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড, কম হয়ে গেছে। আবার এখানে যদি প্লাসের টাকা চলে আসে, এই ক্যালকুলেশন বা এই সূত্রটার মাধ্যমে যদি প্লাসের টাকা এখানে চলে আসে, তাহলে এটার নাম হলো ওভার অ্যাপ্লাইড। আমি কি বোঝাতে পেরেছি? এই সূত্রটার মাধ্যমে ক্যালকুলেশন করে যদি মাইনাসের টাকা বের হয় এটার নাম আন্ডার অ্যাপ্লাইড, আর যদি প্লাসের টাকা এখানে বের হয় এটার নাম হচ্ছে ওভার অ্যাপ্লাইড। এখন অ্যাবজর্পশন কোস্টিংয়ে আমাদের যে কাজটা হবে, যদি আন্ডার অ্যাপ্লাইড হয় টাকাটা কিন্তু আমি যোগ করব, এই জন্য আমি প্লাস দিয়ে রাখছি। যদি ওভার অ্যাপ্লাইড হয় টাকাটা কিন্তু আমি বিয়োগ করব। বোঝাতে পেরেছি? যদি মাইনাসের হয় আন্ডার অ্যাপ্লাইড, কম হয়েছে মানে আন্ডার অ্যাপ্লাইড, বেশি হয়েছে মানে ওভার অ্যাপ্লাইড, মনে রাখার সহজ উপায়। আবার আন্ডার অ্যাপ্লাইড হলে আমি টাকা যোগ করব, আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব, ওভার অ্যাপ্লাইড হলে টাকাটা আমি বিয়োগ করব। তারপর কিছুক্ষণ পরে আমি তোমাদের অঙ্কের মধ্যে এটা প্রয়োগ করে দেখাবো। এখন আসো অ্যাবজর্পশন কোস্টিং অঙ্কের সমাধান করার নিয়মটা কি। আপাতত আমি শুধু দেখাচ্ছি, এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই। নিয়ম হচ্ছে সেলস রেভিনিউটা আগে আসে, কস্ট অফ গুডস সোল্ড
বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ হয়, ক্লোজিং ইনভেন্টরি বিগ হয়। তারপর আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স এবং ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স, ওই যে একটু আগে যেটা দেখাইছি, আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ। কোন জায়গায় এই কাজটা হয়? এই জায়গায় কাজটা হয়। আন্ডার অ্যাপ্লাইড হলে এখানে যোগ করব, আন্ডার অ্যাপ্লাইড অথবা আনফেভারেবল একই, ওভার অ্যাপ্লাইড অথবা ফেভারেবল একই। আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করব। এই যে যোগ, এখানে বিয়োগ, টাকাটা অবশেষে এখানে আসবে। এটা আমি কিছুক্ষণ পরে বুঝাই অঙ্কের মধ্যে, আপাতত দেখো। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে এই যে আমরা যেটা পাবো বিয়োগফল, এটার নাম হচ্ছে গ্রস মার্জিন, মোট মুনাফা। পরের যে নিয়মটা, অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল ফিক্সড, মানে ভেরিয়েবল পরিবর্তনশীল, ফিক্সড বা স্থায়ী, যেগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, যত ব্যয় আছে ভেরিয়েবল ফিক্সড, যত ব্যয় আছে ব্যয়গুলো এখানে যোগ করে এখানে নিয়ে আসবো। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে নেট অপারেটিং ইনকাম আমরা এখানে খুব সহজে পেয়ে যাব। তাহলে কিছুক্ষণ পরে আমরা অঙ্কের সমাধানটা বুঝবো। এখন ভেরিয়েবল কোস্টিংয়ের নিয়মটা সেলস রেভিনিউ আগের মতোই। তারপর পার্থক্যটা কি? এখানে লেখা হয়েছে কোস্ট অফ গুডস সোল্ড, কিন্তু ভেরিয়েবল কোস্টিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড তোমাদেরকে লিখতে হবে। বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি এগুলো ঠিক থাকবে। শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোস্ট বা ভেরিয়েবল যে ভেরিয়েন্সটা থাকবে, আনফেভারেবল বা আন্ডার ভেরিয়েবল যদি হয় যোগ করব এখানে, ফেভারেবল হলে এখানে বিগ করব, টাকাটা এখানে উপর থেকে এটা বিগ করে দিলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাবো এখানে। আরেকটা কথা, ওই যে ফিক্সড, আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড, এইটা শুধুমাত্র অ্যাবজর্পশন কোস্টিংয়ের মধ্যে আসবে, এইটা ভেরিয়েবল কোস্টিংয়ের মধ্যে আসবে না। কিন্তু এখানে যেটা আসলো এটা ছিল ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোস্ট, মানে ভেরিয়েবল কোস্ট, ভেরিয়েবল খরচ যেটা, ওইটার ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড এখানে। তাহলে ভেরিয়েবলে ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড আসে না, কোথায় আসে? অ্যাবজর্পশনে আসে। এটা আরও পরে বুঝবেন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এখানে পেয়ে গেলেন। তারপর এখানে একসময় গ্রস মার্জিন পাওয়ার পরে অ্যাবজর্পশনে একসাথে ভেরিয়েবল ফিক্সড দেখা যাচ্ছে দুইটাই এখানে একসাথে যোগ করে নেওয়া হয়েছে, কিন্তু অ্যাবজর্পশনে নেওয়া হয়েছে, কিন্তু ভেরিয়েবলে এখানে দেখা যাচ্ছে যে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পরে আগে ভেরিয়েবল এক্সপেন্সগুলো আলাদা করে এখানে বিক করা হয়েছে। এটাই নিয়ম, আগে তোমাকে ভেরিয়েবল ব্যয়গুলো আলাদা করে এখানে বিক করতে হবে, পেয়ে যাবেন কন্ট্রিবিউশন মার্জিন। তারপর তুমি যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে তুমি এখানে যোগ করো, যোগ করে টাকাটা এখানে লিখো, উপরের টাকা থেকে এটা বিক করো, নেট অপারেটিং ইনকাম তুমি এই জায়গায় পেয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ আরও একটা তথ্য তোমাদেরকে বলছি। এখানে কন্ট্রিবিউশন মার্জিন বলে যাবতীয় ফিক্সড এক্সপেন্সগুলো এই জায়গায় আনা হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের যে টাকাটা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা শুধুমাত্র ভেরিয়েবল কোস্টিংয়ে আসবে, কিন্তু অ্যাবজর্পশন কোস্টিংয়ে এখানে আমরা আনতে পারবো না, এটা নিয়ম নেই। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের যে টাকাটা আমরা এখানে আনতে পারবো না, এই জায়গায় নিয়ে আসবো। মাত্র 2 থেকে 3টা ক্লাস আগে আমার দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। এখন অ্যাবজর্পশন কোস্টিংয়ে বিগিনিং ইনভেন্টরির টাকা থাকবে এখানে, ক্লোজিং ইনভেন্টরির টাকা থাকবে এই জায়গায়, আর নেট ইনকামের টাকা থাকবে এই জায়গায়। ভেরিয়েবল কোস্টিংয়ে বিগিনিং ইনভেন্টরির টাকা থাকবে এখানে, ক্লোজিং ইনভেন্টরির টাকা এই জায়গায়, এবং নেট অপারেটিং ইনকামের টাকা থাকবে এই জায়গায়। তারপর এখন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার নিয়মটাকে, নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কোস্টিংয়ের টাকা, নেট ইনকাম কোথায় থাকে একটু আগে দেখাইছে, এটা থেকে বিক করবেন নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কোস্টিংয়ের টাকা বিক করবেন, বিক করে ডিফারেন্সটা তুমি এখানে লিখবে। ইনভেন্টরির পরিমাণটা এন্ডিং থেকে বিগিনিং বিক করতে হবে। অ্যাবজর্পশন কোস্টিংয়ের এন্ডিং থেকে বিগিনিং বিক করে টাকাটা এই জায়গায়, ভেরিয়েবল কোস্টিংয়ের এন্ডিং টাকা থেকে বিগিনিংয়ের টাকা বিক করে এই জায়গায়, উপরেরটা থেকে নিচেরটা বিক করবে, পার্থক্য এখানে। অবশেষে দেখা যাবে এই যে নেট ইনকামের ডিফারেন্স, ইনভেন্টরির ডিফারেন্স, এটা কিন্তু সমান হয়ে যাবে, একেবারে সমান হয়ে যাবে। এতক্ষণ ছিল বেসিক আলোচনা, নিয়মকানুন দেখানো। এখন আমি এই তথ্যগুলো তোমাদেরকে একেবারে হাতে কলমে প্রয়োগ করে দেখাবো। 3টা অঙ্কের সমাধান বোঝাবো। প্রথম 2টা অঙ্ক পার্ট বি এর জন্য, আর পরের অঙ্কটা পার্ট সি এর জন্য 10 মার্কসের জন্য, আর কমপক্ষে 14 মার্কস এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। এই মার্কসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
এটা তোমাদের পরীক্ষায় পেতেই হবে। এখন তোমাদের কিছু কাজ হলো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। একেবারে ফুল স্ক্রিন করো। মেঘনা লিমিটেড প্রডিউস 25,000 ইউনিটস অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 2021। মেঘনা লিমিটেড প্রডিউস মানে উৎপাদন করে 25,000 ইউনিট প্রোডাক্ট 2021 সালে। 20,000 ইউনিট ওয়ার সোল্ড এট দ্য রেট টাকা 250 পার ইউনিট। 25,000 ইউনিট উৎপাদন করে 20,000 ইউনিট 250 টাকা প্রতি ইউনিটে বিক্রি করেন। কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, এই যে প্রোডাক্টগুলো উৎপাদন করেন এই প্রোডাক্টের ব্যয়। মেটেরিয়াল টোটাল টাকা লাগছে 7 লক্ষ, ডিরেক্ট লেবারে টোটাল টাকা 5 লক্ষ, ফ্যাক্টরি ওভারহেডের ফিক্সড লাগছে 1,50,000, ভেরিয়েবল 1,25,000। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল 1 লক্ষ, অল আর ফিক্সড, সম্পূর্ণ ফিক্সড। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই বছরের 1 লক্ষ টাকা সম্পূর্ণ ফিক্সড। ইউর রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড, তোমার প্রয়োজন হচ্ছে প্রোডাকশন কোস্ট উৎপাদন ব্যয় পার ইউনিট প্রতি ইউনিটের ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড ব্যবহার করে। এবার তোমরা আমার আগের আলোচনাটা একবার লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছে ইউর রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড। এই যে দেখো, ভেরিয়েবল কোস্টিং মেথডে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়, ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এখানে লিখে আসছে না। ম্যানুফ্যাকচারিংয়ের আরও একটা নাম কি বলেছিলাম, প্রোডাকশন কোস্ট। এখন শুধুমাত্র বাইর করার জন্য বলা হয়েছে ভেরিয়েবল কোস্টিংয়ের নিয়মটা, তাহলে অ্যাবজর্পশন যেটা এটার কিন্তু বাইর করার জন্য বলা হয় নাই। উৎপাদনের সাথে সম্পর্কিত যে ব্যয়গুলা, চারটাই তো ব্যয়। প্রথমে ডিরেক্ট মেটেরিয়াল, এই ডিরেক্ট মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় ভেরিয়েবলে আসে। ডিরেক্ট লেবারের প্রতি ইউনিটের ব্যয় ভেরিয়েবলে আসে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের ব্যয় প্রতি ইউনিটের ব্যয় ভেরিয়েবলে আসে। কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ব্যয় যেটা, এটা কি ভেরিয়েবলে আসবে? আসে না, এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে। এখানে যে চারটা আছে চারটাই কিন্তু অ্যাবজর্পশনে আসে, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া বাদবাকি তিনটা ভেরিয়েবলে আসে। আবার প্রতি ইউনিটের ব্যয় নিতে হবে বলা হয়েছে। এখন এই যে টাকাগুলা, মেটেরিয়ালের টাকা এখানে 7 লক্ষ, এটা কি প্রতি ইউনিটের ব্যয়? না, এটা টোটাল টাকা। তাহলে প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য আমরা কি করতে পারি? দেখতে হবে যে আমার টোটাল ব্যয় লেগেছে 7 লক্ষ টাকা, কিন্তু আমি কি পরিমাণ ইউনিট উৎপাদন করেছি? প্রোডাকশন বা উৎপাদন করা হয়েছে 25,000 ইউনিট। এই জন্য একটা কথা তোমরা মনে রেখে দিও, টোটাল টাকা থেকে প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য সব সময় উৎপাদন দ্বারা বা প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে সব সময়। কথাটা আমি আবার বলি, আমার টোটাল ব্যয় হয়েছে 7 লক্ষ টাকা। একটু ধীরে ধীরে আলোচনা করি। টোটাল ব্যয় হয়েছে 7 লক্ষ টাকা। এখন প্রতি ইউনিটে কী পরিমাণ ব্যয় বাহির করার জন্য আমরা বুঝতে পারি, আমরা উৎপাদন করেছি 25,000 ইউনিট, তো 7 লক্ষকে যদি 25,000 দ্বারা ভাগ করি তাহলে এক ইউনিটে কী পরিমাণ ব্যয় এটা তো সহজেই পেয়ে যাই। এই জন্য মনে রাখতে হবে টোটাল টাকা থেকে প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য সব সময় উৎপাদন বা প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে যে কোনো টাকাকে। আরেকটা তথ্য না বললে নয়, আমরা পরবর্তী ক্লাসে পাবো। যদি কোনো অঙ্কের মধ্যে প্রডিউস বা প্রোডাকশন এবং নর্মাল ক্যাপাসিটি, নর্মাল প্রোডাকশন দেওয়া থাকে, তখন এই এটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ না করে ঠিক তখনই আমরা নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করব। আর শুধুমাত্র একটা প্রোডাকশন দেওয়া থাকলে এই প্রোডাকশন দ্বারা ভাগ করব। বাকিটা আমি পরের ক্লাসে ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে মেটেরিয়ালের টাকা নিব আমি 7 লক্ষকে 25,000 দ্বারা ভাগ করে। ডিরেক্ট লেবারের টাকা নিব আমি 5 লক্ষ টাকাকে 25,000 দ্বারা ভাগ করে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড যেটা, এটা তো আসবে না, তো এটা আর দেখার প্রয়োজন নাই, শুধুমাত্র ভেরিয়েবলটা আসবে। ভেরিয়েবল 1,25,000 টাকা আমি নিব, এই 1,25,000কে এই 25,000 ইউনিট দ্বারা ভাগ করে। তাহলে তোমরা লক্ষ্য করো, ক্যালকুলেশন অফ প্রোডাকশন কোস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কোস্টিং মেথড। মেটেরিয়াল 7 লক্ষকে 25,000 ইউনিট দ্বারা ভাগ করে 28 টাকা হচ্ছে এক ইউনিটের ব্যয়। ডিরেক্ট লেবার 5 লক্ষকে 25,000 দ্বারা ভাগ করে 20 ইউনিট হচ্ছে প্রতি ইউনিটের ব্যয়। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,25,000কে 25,000 দ্বারা ভাগ করে 5 ইউনিট হচ্ছে প্রতি ইউনিটের ব্যয়। যোগ করে দাও
পার ইউনিট প্রোডাকশন কোস্ট ভেরিয়েবল কোস্ট মেথডে তুমি পেয়ে গেছো। এই হলো উত্তর। আমি আশা করছি এটা তোমাদের কাছে কঠিন মনে হয় না। আচ্ছা, আরও দেখো, আরেকটা অঙ্ক দেখো। CDC Limited produce a single product data for last year operation are as follows. ইউনিট প্রডিউস উৎপাদন হয়েছে এখানে 21,500। ভেরিয়েবল কোস্ট পার ইউনিট, এখানে কিন্তু ভেরিয়েবল কোস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটের ব্যয় অলরেডি বলেই দিয়েছে, আগের মতো টোটাল টাকা দেওয়া হয় নাই। ডিরেক্ট মেটেরিয়াল 5 টাকা করে, এটা কিন্তু পার ইউনিট। ডিরেক্ট লেবার 8 টাকা করে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা করে। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1 টাকা করে, টোটাল এখানে 16 টাকা হয়েছে। ফিক্সড কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 86,000, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40,000, তারপর 1,24,000 টাকা। রিকোয়ার্ড কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং, কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং। ইউনিট প্রোডাক্ট কোস্ট প্রতি ইউনিটের ব্যয় ভেরিয়েবল কোস্টিংয়ে বাহির করতে হবে, প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন কোস্টিংও বাহির করতে হবে। তাহলে আমার কি কি প্রয়োজন, আমার এখানে কি কি প্রয়োজন? এই যে অঙ্কটা এখানে আছে, ভেরিয়েবল কোস্টিং আর অ্যাবজর্পশন কোস্টিংয়ে প্রতি ইউনিটের ব্যয় যে বাহির করার জন্য বলা হলো, আমার তো এই তথ্যটাই জানার প্রয়োজন। আমি ডিরেক্ট মেটেরিয়ালের টাকা দুইটাতেই নিব, অ্যাবজর্পশনে নিব, ভেরিয়েবলে নিব। ডিরেক্ট লেবার দুইটাতেই যাবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাতেই যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে এটা যাবে না। আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলো কিন্তু একই কথা। তাহলে তোমরা লক্ষ্য করো এই অঙ্কটার মধ্যে কোস্ট পার ইউনিট বলে ডিরেক্ট মেটেরিয়াল আছে 5 টাকা, ডিরেক্ট লেবার আছে 8 টাকা। ডিরেক্ট মেটেরিয়াল দুইটাতেই যাবে, ডিরেক্ট লেবার দুইটাতেই যাবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুইটাতেই যাবে 2 টাকা করে। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা কিন্তু আলাদা হিসাব, এটা একটা ব্যয় 1 টাকা করে, তো এটা কিন্তু এই হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এখন অ্যাবজর্পশন কোস্টিংয়ে তো আরেকটা যায়, কি সেটা? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আবারও বলছি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই। এখানে আবার 86,000 টাকা, এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় বলা হয় নাই, 86,000 টাকা বলা হয়েছে। তার মানে কি এটা? এটা টোটাল টাকা বলা হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যেহেতু টোটাল টাকা দেওয়া হয়েছে, অঙ্কটার মধ্যে তো উৎপাদন আছে ইউনিট প্রডিউস 21,500, এটা হলো টোটাল টাকা। উৎপাদন করা হয়েছে 21,500 টাকা। তাহলে 86,000কে উৎপাদন দ্বারা ভাগ করলে 1 ইউনিটে কি পরিমাণ ব্যয়, এটা তো আমি খুব সহজেই পেয়ে যাই, তাই না? আগের অঙ্কের মধ্যেই তো আমাদের এই ধারণা আছে। আচ্ছা, তাহলে এটা বসিয়ে দাও। তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে, এটা ভেরিয়েবল কোস্টিং আর এই হলো অ্যাবজর্পশন কোস্টিং। এখন ডিরেক্ট মেটেরিয়াল 5 টাকা, এটা ভেরিয়েবলেও আসবে। ডিরেক্ট মেটেরিয়াল 5 টাকা, এটা অ্যাবজর্পশনেও আসবে, তাই না? ডিরেক্ট লেবার 8 টাকা, ভেরিয়েবলও আসবে। ডিরেক্ট লেবার 8 টাকা, এটা অ্যাবজর্পশনে আসবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা, এটা ভেরিয়েবলও আসে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকায় অ্যাবজর্পশনেও আসে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটার টোটাল টাকা ছিল 86,000, উৎপাদন দ্বারা ভাগ করে 4 টাকা হয়ে গেল। এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, এটা ভেরিয়েবলে আসে না, এটা আমরা জানি যেটা ভেরিয়েবলে আসে না। অবশেষে এই 3 টাকা যোগ করে 15 টাকা, এই 4 টাকা যোগ করে 19 টাকা। এই যে দুইটা ম্যাথ বোঝালাম, এটা হলো পার্ট বি এর জন্য। এবার আমরা পার্ট সি এর জন্য আরও একটা ম্যাথ আজকের ক্লাসে সমাধান করব। প্রবলেম 3. The following data is available for the month of April. Beginning finished goods in unit 4,000, মানে প্রারম্ভিক মজুত। সেলস আছে, বিক্রয় হয়েছে 20,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন, আসলেই যেটা উৎপাদন হয়েছে 24,000 ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট 30 টাকা করে, মানে যেই পরিমাণ সেলস বিক্রয় 20,000 ইউনিট, এটা প্রতি ইউনিট 30 টাকা করে বিক্রি।
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট বলে দেওয়া আছে। ডিরেক্ট মেটেরিয়াল 4 টাকা, ডিরেক্ট লেবার 3 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 টাকা। এটা আবার টোটাল ফিক্সড প্রোডাকশন ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা কিন্তু একই। নর্মাল প্রোডাকশন ইন ইউনিট 25,000 টাকা। এবার অঙ্কটার মধ্যে লক্ষণীয় কিছু বিষয়, যেমন অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন আছে, নর্মাল প্রোডাকশন, এই দুইটা দেওয়া আছে। অ্যাকচুয়াল প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন, এই দুইটা দেওয়া থাকলে কোনটার কী কাজ, এই তথ্যটা এখন তোমাদের মনে রাখতে হবে, আর যে কোনো অঙ্কের মধ্যে এটা প্রয়োগ করে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার মধ্যে বিগিনিং ফিনিশ কোর্স আছে, সেলস আছে, তারপর অঙ্কটার মধ্যে কি পরিমাণ প্রারম্ভিক মজুদ আছে, বিক্রয়ের পরিমাণও আছে, অঙ্কটার মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশনও আছে। তাহলে কোনটা নেই, এটা তোমরা কিসের উপর ভিত্তি করে বাইর করবে কোনটা নেই? অঙ্কটার মধ্যে সেলস ইউনিট আছে, ওপেনিং ইনভেন্টরি আছে, প্রোডাকশন আছে, তাহলে নেই কোনটা? এন্ডিং ইনভেন্টরি নেই। এখন এন্ডিং ইনভেন্টরি তোমাকে বাইর করতে হবে, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে কিসের উপর ভিত্তি করে বাইর করতে হবে। আচ্ছা, এখন এন্ডিং ইনভেন্টরি যদি আমি বাইর করতে চাই কি করতে হবে? এই যে এন্ডিং ইনভেন্টরি মাইনাসের যেটা, এটা প্লাসের করে সমানের দিকে নিয়ে আসো। সেলস ইউনিট প্লাসের আছে, মাইনাসের করে নিয়ে আসো, তাহলে কি হবে যে ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন এটার সাথে এটা যোগ হয়ে যাবে, এই দুইটা যোগ হবে, সেলস ইউনিটটা বিগ করব, আর মাইনাসের এন্ডিং ইনভেন্টরি এটা তো প্লাসের করে এদিকে নিয়ে আসবো। অতএব এন্ডিং ইনভেন্টরি সমান দাঁড়াবে ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ সেলস ইউনিটটা, এই যোগফল থেকে বিয়োগ। আচ্ছা, বিস্তারিত আমি আরও বোঝাবো, সমস্যা নেই। এটা যেহেতু অঙ্কটার মধ্যে দেওয়া নেই, তো এইটার কাজ আমরা কিভাবে করি দেখো, এটা তো ওয়ার্কিং করতেই হবে, এটা আগে করে নেই। এখানে বিগিনিং ইনভেন্টরি আছে 4,000, বিক্রয়ের পরিমাণ আছে 20,000, অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা 24,000। এই তিনটা তথ্য থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি কীভাবে বাইর করি যে দেখো, অর্থাৎ আগের মতো এন্ডিং ইনভেন্টরি প্লাসে যেটা ছিল মাইনাসের করে এদিকে নিয়ে আসলাম, আর বিগিনিং ইনভেন্টরি আর ইউনিট প্রডিউস মানে দুইটাই তো যোগ হবে। বিগিনিং ইনভেন্টরি প্রথমে দিলে যা, ইউনিট প্রডিউস যেটা এটাও প্রথমে দিলে তাই, কীরকম দুইটা যেহেতু যোগ হবে। উৎপাদন হয়েছে 24,000 ইউনিট, বিগিনিং ইনভেন্টরি আছে 4,000 ইউনিট, তাহলে দুইটা যোগ করলে 28,000 হয়। বিক্রয় করা হয়েছে 20,000 ইউনিট, তো 28,000 থেকে 20,000 বাদ দিলে 8,000 ইউনিট, এটা হলো সমাপনী মজুদ। উৎপাদন হয়েছে 24,000, প্রথমেই ছিল মানে বিগিনিং ইনভেন্টরি ছিল আরও 4,000, তাহলে টোটাল হবে 28,000। 28,000 থেকে বিক্রি করে দিছি 20,000, তাহলে তো বাদবাকি যা থাকবে 8,000, এটা অবশ্যই কি হবে, এটা হয়ে যাবে এন্ডিং ইনভেন্টরি। এই তথ্যটার মাধ্যমে তোমরা যেটা মিসিং আছে, সাধারণত মিসিং থাকতে পারে এন্ডিং ইনভেন্টরি, এটা বেশি থাকে, ইউনিট প্রডিউস কি পরিমাণ উৎপাদন, সেলস ইউনিট এটাও থাকে, তো বিগিনিং ইনভেন্টরি এটা মিসিং থাকলে বাইর করার প্রয়োজন নাই, কারণ বিগিনিং ইনভেন্টরি অনেক অঙ্কের মধ্যে না থাকলেও কোনো সমস্যা নেই, এটার ওয়ার্কিং করতে হয় না। বাদবাকি যে তিনটা আছে এগুলো যদি মিসিং থাকে তাহলে ওয়ার্কিং করতে হয়। তাহলে 1 নম্বর ওয়ার্কিং এটা আমাদের শেষ, এটা 2 নম্বর ওয়ার্কিং কিন্তু। এবার আসো এটা শেষ করলাম, এখন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বাইর করে নেই। কি করতে হবে? ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা যাবে উভয়টাতে, আবার ভেরিয়েবল এই তিনটা যাবে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা এটা অতিরিক্ত অ্যাবজর্পশনে চলে আসবে। তো এখন আমরা দেখি এই জায়গায় কী কী আছে, এটা নিয়ে তথ্য কী কী দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, এই তিনটা কোথায় যায়? ভেরিয়েবলে। তো তিনটা যোগ করলে কত হয়? 9 টাকা। তো এটা একসাথে এগুলোকে বলা হয় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, একসাথে। এটা তোমরা বুঝতে পারলাম যে এই তিনটা যোগ হবে ভেরিয়েবল কস্টিংয়ের জন্য। তাহলে অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য কি হবে তখন, যে নিয়মটা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড দেখো দেওয়া আছে টোটাল টাকা 50,000। এখন নিয়মটা কি ছিল যে অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে, কিন্তু না, কোনো অঙ্কের মধ্যে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন এবং নর্মাল প্রোডাকশন দুইটা দেওয়া থাকে
তখন নর্মাল প্রোডাকশন দ্বারা আমাদের ভাগ করতে হবে, অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করা যাবে না। ক্লিয়ার এটা? তো নর্মাল প্রোডাকশন কত আছে এখানে? 25,000 ইউনিট। অতএব প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000কে নর্মাল প্রোডাকশন দ্বারা আমরা ভাগ করব। আবারও বলছি, অ্যাকচুয়াল প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন দুইটা দেওয়া থাকলে আমরা শুধুমাত্র নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করব। এখন এগুলো নিয়ে আসে এক এক করে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড, ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এই চারটাই তো আনতে হয়। চারটা আনতে হয় কই থেকে জানলাম? এই যে এখান থেকে জানলাম। এই জন্যই তো এটা আমি প্রথমে আলোচনা করেছি। তাহলে দেখো 1 নম্বর যে ক্যালকুলেশন অফ কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিংটা শুধু বাইর করব কেন? কারণ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 9 টাকা হয়, এটা আমরা যোগ করে নিয়েছি। প্রতি ইউনিটের ব্যয় প্রথম যে 3টা এটা আমরা যোগ করে নিয়েছি। শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড যেটা 50,000 টোটাল টাকা ছিল, নর্মাল প্রোডাকশন দ্বারা যদি আমরা ভাগ করি 50,000কে 25,000 দ্বারা ভাগ করলে 2 টাকা বের হবে। অতএব 9 টাকার সাথে 2 টাকা যোগ করলে এই যে 11 টাকা, এটাই হচ্ছে অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য। তাহলে আমরা একেবারে ক্লিয়ার হলাম যে ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য 9 টাকা আর অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য 11 টাকা। এই বিষয়টা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো। 3 নম্বরে যে ওয়ার্কিংটা, ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড কী করতে হবে? প্রোডাকশনের সাথে ফিক্সড কোস্ট পার ইউনিট গুণ করতে হবে। তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করতে হবে। বিগ করে যদি মাইনাসের টাকা বের হয় এটার নাম আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা বের হলে এটার নাম হচ্ছে ওভার অ্যাপ্লাইড। এখন এই বিষয়টা আমি তোমাদের অঙ্কের মধ্যে বোঝাতে চাই। তোমরা লক্ষ্য করে দেখো, এই যে প্রোডাকশন, এখন কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন নিতে হবে। অ্যাকচুয়াল প্রোডাকশন আছে কত? এখানে 24,000। তারপর অ্যাকচুয়াল প্রোডাকশন এটা আমরা পেয়েছি। ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল আছে কত? 50,000। অ্যাকচুয়াল প্রোডাকশন এই জায়গায় আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 24,000। ফিক্সড প্রোডাকশন ওভারহেড এখানে 50,000 আছে। আরেকটা তথ্য হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি, এই যে ফিক্সড কোস্ট পার ইউনিট। প্রথমে হচ্ছে প্রোডাকশন, ফিক্সড কোস্ট পার ইউনিট 2টা গুণ হবে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল এটা থেকে বিয়োগ হবে। এখন আমি তোমাদের সমাধানটা যদি এখানে বোঝাই, লক্ষ্য করো। যেমন অ্যাকচুয়াল প্রোডাকশন আছে এখানে 24,000, এটা আমি লিখে নিলাম। এটা গুণ করতে হবে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা। তাহলে ফিক্সড কোস্ট পার ইউনিট এই 50,000কে নর্মাল প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করে আমরা 2 পেয়েছিলাম। এটা হচ্ছে ফিক্সড কোস্ট পার ইউনিট। 24,000কে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 48,000 টাকা। এটা থেকে বিয়োগ করতে হবে এই যে টোটাল টাকা ফিক্সড প্রোডাকশন ওভারহেড। এই 50,000 যদি বিয়োগ করি অবশেষে আমাদের উত্তরে কিন্তু মাইনাসের 2,000 চলে আসবে। আর যেহেতু মাইনাসের টাকা চলে আসছে, এটার নাম হয়ে যাবে কি? আন্ডার অ্যাপ্লাইড। প্রোডাকশন উৎপাদনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করতে হবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিয়োগ করতে হবে। তো এখানে উৎপাদন আছে 24,000, ফিক্সড কোস্ট পার ইউনিট 2 টাকা পেয়েছি, 24কে 2 দ্বারা গুণ করে 48,000। আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড টোটাল যেটা এই 50,000 দ্বারা যদি আমরা এখন মানে উপরের গুণফল থেকে 50,000 বিয়োগ করি তাহলে মাইনাসের 2,000 চলে আসে। আর যেহেতু মাইনাসের চলে আসছে তাহলে এটার নাম হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড, আর প্লাসের হলে ওভার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব, ওভার অ্যাপ্লাইড হলে আমরা বিয়োগ করব। ওয়ার্কিংটা দেখে নাও। এখানে আবারও দেখানো হয়েছে যে ফিক্সড কোস্ট পার ইউনিট 50,000কে 25,000 দ্বারা ভাগ করে 2 টাকা। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা বের হয়েছে। এটা প্রোডাকশন, এটা ফিক্সড কোস্ট পার ইউনিট, এই 2টা গুণ করে 48,000, 50,000 বিয়োগ করে অবশেষে যে 2,000 এটা হলো মাইনাসের, এই জন্য এটা আন্ডার অ্যাপ্লাইড। এই তথ্যগুলো আমাদের কাজে আসবে। এখন প্রশ্ন করা হয়েছে অঙ্কটার মধ্যে, দেখো অতিরিক্ত অঙ্কটার মধ্যে দেওয়া আছে কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড হচ্ছে 10,000 টাকা, ভেরিয়েবল 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড হচ্ছে 5,000। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কোস্টিং অ্যাবজর্পশন কোস্টিং। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে 2টা নিয়মে, রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে হবে। এবার আসো নিয়মটা। ভেরিয়েবল কোস্টিংয়ে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করার নিয়ম, শুরুতে আনতে হবে সেলস রেভিনিউ। ওকে, তাহলে আমি নিয়ে আসি। সেলসের পরিমাণ 20,000,
প্রতি ইউনিটের ব্যয়টা গুণ করে যে কোনো অঙ্কের মধ্যে আনতে হবে, যে কী পরিমাণ বিক্রয়, প্রতি ইউনিটে কী পরিমাণ বিক্রয় মূল্য, এই দুইটা গুণ করে আমাদের আনতে হবে। যেমন আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেলস রেভিনিউ, এই যে সেলস 20,000কে 30 দ্বারা গুণ করে 6 লক্ষ টাকা এই জায়গায় আনা হয়েছে। তাহলে সেলস এটা আমরা লিখলাম। পরে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এটা লিখে বিগিনিং ইনভেন্টরি প্রথমে আনতে হবে, প্রোডাকশন যোগ করতে হবে, আর ক্লোজিং ইনভেন্টরি এখানে বিগ করতে হবে। আমাদের অঙ্কটার মধ্যে আমরা দেখি বিগিনিং ইনভেন্টরি ইউনিট হলো 4,000, তারপর এখানে প্রোডাকশন হচ্ছে 24,000, ক্লোজিং ইনভেন্টরি আমরা ওয়ার্কিং করে এই যে দেখো ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি আমরা ওয়ার্কিং করে বাইর করেছি 8,000 ইউনিট। এবং বর্তমানে আমাদের এই যে নিয়মটা বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি 4,000, প্রোডাকশন আছে কত হাজার, এখানে প্রোডাকশন আছে 24,000 আর ক্লোজিং ইনভেন্টরি 8,000। এই তিনটাকে সবসময় এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 9 টাকার যেটা, ওইটা দ্বারা গুণ করতে হবে। ভেরিয়েবল কস্টিং যেহেতু অঙ্কের সমাধান করতেছে, আর অ্যাবজর্পশনে 11 টাকা দ্বারা গুণ করতে হবে। এই জন্য বলেছিলাম যে কখন কোনটা হবে এটা প্রয়োগ করে দেখাবো। আর এগুলাই বর্তমানে কাজে আসবে একটা জায়গায় বলতে এই 9 টাকা দ্বারা গুণ করা হবে শুধুমাত্র এই তিনটাকে, আর কোনো ক্ষেত্রে এটা কাজে আসবে না। ওকে, এবার দেখো এখানে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লেখা হয়েছে বিগিনিং ইনভেন্টরি 4,000 ইউনিট, ওই যে 9 দ্বারা গুণ 34,000, প্রোডাকশনটা এর সাথে যোগ 24,000 ইউনিটকে 9 দ্বারা গুণ 2,16,000, যোগ করলে 2,52,000। তারপর এটা না লিখলেও চলে, এটা লেখার প্রয়োজন নাই। ইন্ডিং ইনভেন্টরি 8,000কে 9 দ্বারা গুণ 72,000, এটা আবার বিগ করতে হবে। এখন আমরা যদি এটা বিগ করে দেই তাহলে 1,80,000 এখানে হয়, এই যে 1,80,000। এখন উপরে 6 লক্ষ থেকে 1,80,000 বিগ করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। কিভাবে আমি দেখাই, এই টাকা থেকে এটা বিক করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। তার মানে এই টেবিল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন আমি যদি এটা আগে মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি তাহলে আমার জন্য অঙ্ক সহজ, এবং এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ তোমাদের কমন হয়ে যাবে। আচ্ছা, এটার মধ্যে স্ট্যান্ডার্ড কস্ট বা ভেরিয়েবল কোনো ভেরিয়েন্স নাই, এই জন্য এখানে আনা হলো না, সরাসরি গ্রস কন্ট্রিবিউশন মার্জিনে আমি চলে গেলাম। পরে নিয়ম হলো একসাথে ভেরিয়েবল সবগুলো ব্যয় বিক করতে হবে এখানে। এখন একসাথে ভেরিয়েবল ব্যয় কী কী আছে আমরা এখানে দেখে নেই। একসাথে ভেরিয়েবল ব্যয় কমার্শিয়াল এক্সপেন্স, এটা হলো ফিক্সড 10,000 আর ভেরিয়েবল আছে 10,000। তো ভেরিয়েবল একটা ব্যয় 10,000 পাইছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ফিক্সড হলো 5,000, তার মানে ভেরিয়েবল একটা। এখন একটাই যেহেতু আমি একটা বিক করব, এই জন্য লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000 যদি উপরের টাকা থেকে বিক করি, কন্ট্রিবিউশন মার্জিন 4,10,000 এখানে হয়, তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত এখন চলে আসলাম। পরের নিয়মটা কি, পরের নিয়ম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেছি, এবার যাবতীয় ফিক্সড এক্সপেন্স বিক করব। যেমন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড কমার্শিয়াল, সেলিং, মার্কেটিং যত ব্যয় আছে। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে 5,000, আবার প্রোডাকশন ফিক্সড প্রোডাকশন ওভারহেড আছে 50,000। এটা আমি বলেছিলাম তোমাদের যে ভেরিয়েবলে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা এখানে আসবে, কিন্তু অ্যাবজর্পশনে আসবে না। তাহলে ফিক্সড আমরা কয়টা পেলাম, ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000 এটাও আসে, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000 এটাও আসে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000 এটাও আসে। তো তিনটা এখন যোগ করে দাও, প্রোডাকশন ওভারহেড, কমার্শিয়াল এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করা হলো, যোগ করে 65,000। উপরের টাকা থেকে এটা বিক করো 3,45,000 নিট ইনকাম শেষ। এই হচ্ছে তোমাদের নিয়ম অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিংয়ের। এখন আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের নিয়মটা জেনে নিব। নিয়ম কিন্তু একই, কিছু যে পার্থক্যটা আছে ওইটা এখন আমি তোমাদের সরাসরি সহজে বোঝাবো। তাহলে লক্ষ্য করো, সেলস রিভিনিউটা ঠিক আগের মতো। এই যে সেলস 20,000 আছে, এটাকে আমরা এই 30 দ্বারাই গুণ করব, এটা আগের মতো যে কোনো অঙ্কের মধ্যেই। সেলস 20,000 গুণ 30 6 লক্ষ হবে। তারপর নিয়মটা কি, পরের নিয়ম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড লিখে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি ঠিক আগের মতোই, কিন্তু এটা যেহেতু অ্যাবজর্পশন কস্টিং তাহলে 11 দ্বারা গুণ হবে, আর ভেরিয়েবল কস্টিংয়ে 9 দ্বারা গুণ হয়েছে। এটা হলো পার্থক্য। তারপর আমাদের অঙ্কটার মধ্যে
আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 2000 বের হয়েছে। তো এখানে তো নিয়ম আছে, যদি আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড যদি হয় তাহলে এখানে যোগ হয়ে যাবে, আমরা যোগ করব। অবশেষে এখানে এটা থেকে যোগ বিয়োগ করে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব এখানে। তো এইটার নিয়ম অনুযায়ী বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন, তারপর এন্ডিং ইনভেন্টরি 8000, এগুলো তো ঠিকই আছে, শুধু 11 দ্বারা গুণ। তো এই যে দেখো, এটা কঠিন কিছু না, কষ্ট কুশল লেখা হলো। বিগিনিং ইনভেন্টরি 4000 ছিল, 11 দ্বারা গুণ 44000। প্রোডাকশন 24000 ছিল, 11 দ্বারা গুণ 2,64,000, যোগ করো 3,08,000। এন্ডিং ইনভেন্টরি 8000 ছিল, 11 দ্বারা গুণ 88,000, বিয়োগ করলে 2,20,000। অঙ্কটার মধ্যে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড আছে, যোগ করে দাও। আন্ডার অ্যাপ্লাইড তাহলে থাকলে এখানে যোগ, ওভার অ্যাপ্লাইড থাকলে বিয়োগ, তাহলে যোগ করে দাও 2,22,000। উপরের টাকা থেকে 2,22,000 বিয়োগ করো, গ্রস প্রফিট আমরা এখানে পেয়ে গেছি। গ্রস প্রফিট বা গ্রস মার্জিন এটা একই কথা, তাহলে গ্রস প্রফিট এটা আমরা পেয়ে গেছি। এতটুকু আমাদের শেষ। এখন পরবর্তী যে নিয়মটা, পরের নিয়মটা কি, এখানে অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল ফিক্সড যত ব্যয় আছে সবগুলো আমরা নিয়ে আসব, কিন্তু শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবলে আসবে, এটাতে আসবে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটাতে আর আসবে না, অ্যাবজর্পশনে আসবে না। তাহলে কি কি ব্যয় থাকতে পারে এখানে আমরা একটু লক্ষ্য করি। যে ভেরিয়েবল ফিক্সড সকল ব্যয় নিতে হবে অঙ্কের মধ্যখানে। এখানে তো ফিক্সড প্রোডাকশন ওভারহেড এটা তো আর আসে না অ্যাবজর্পশনে, এটা আনবো না। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000 আসবে, ভেরিয়েবল 10,000 আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 5,000, এইটা আসবে। তো তিনটা যোগ করে দাও। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড 10,000, ভেরিয়েবল 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000, তিনটা যোগ করো 25,000, উপরের টাকা থেকে বিয়োগ করো, নেট ইনকাম পেয়ে গেলাম। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা অঙ্কের সমাধান করলাম, তাহলে দেখা গেল আমরা যদি আগে থেকে এই দুইটা টেবিলের কাজ শিখতে পারি কখন কোনটা বসবে, তাহলে আমাদের জন্য সহজ। এখন আসো যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য দেখতে হবে নেট ইনকাম অ্যাবজর্পশন কস্টিংয়ের কত, এখানে বসাও। নেট ইনকাম ভেরিয়েবল কস্টিংয়ের কত, এখানে বসাও। বিগফলটা এখানে লিখো। ইনভেন্টরি দেখতে হবে এন্ডিং থেকে বিগিনিং, অ্যাবজর্পশনের টাকাটা এখানে, আর ভেরিয়েবলের টাকাটা এখানে। বিগ করো ডিফারেন্স এখানে, ডিফারেন্স কিন্তু সমান হয়ে যাবে। এখন তোমরা লক্ষ্য করো, আমরা এতক্ষণ যে অঙ্কটা সমাধান করেছি, ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম 3,45,000, বিগিনিং ইনভেন্টরি 34,000, এন্ডিং ইনভেন্টরি 72,000। তাহলে 72,000 থেকে 34,000 বিগ হবে, কারণ এন্ডিং থেকে বিগিনিং বিগ করবো ইনভেন্টরির ক্ষেত্রে। আর নেট ইনকাম কিন্তু ভেরিয়েবলের 3,45,000, এটা মাথায় রেখো। তারপর অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম কিন্তু 3,53,000, এটার বিগিনিং ইনভেন্টরি 44,000 আর এন্ডিং ইনভেন্টরি 88,000, এই জায়গায় দেখা যাচ্ছে। তো এখন আমাদের কী কাজ হবে, যে 88,000 এন্ডিং থেকে বিগিনিং বিগ করব, বিগ করে বিগফলটা লিখব, কিন্তু এটা নেট ইনকাম 3,53,000 আছে। এই যে দেখো, এটা এখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথমে নেট ইনকামেরটা, নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কোস্টিংয়ের 3,53,000, ভেরিয়েবল কোস্টিংয়ের 3,45,000 বিগ করো 8,000 হচ্ছে এখানে ডিফারেন্স। এবার চেঞ্জিং ইনভেন্টরি এন্ডিং থেকে বিগিনিং, অ্যাবজর্পশন কোস্টিংয়ে 88,000 থেকে 44,000, মানে এন্ডিং থেকে বিগিনিং বিগ 44,000 হবে। আর ভেরিয়েবল কোস্টিংয়ে 72,000 থেকে 34,000 বিগ করলে 34,000 হবে। 44 থেকে 34,000 বিগ করলে 8,000। তাহলে ডিফারেন্সটা দেখো, এই যে নেট ইনকামের ডিফারেন্স, ইনভেন্টরি ডিফারেন্স কিন্তু সমান হয়ে গেছে। এটার নাম হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, যেহেতু এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখে নিয়েছো, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য একেবারে সহজ হবে, ম্যাথগুলো সহজে বুঝতে পারবে। তো ধৈর্য ধরে প্রয়োজন হলে এই ক্লাসটা আবার দেখে নেবেন।